ইরান যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে কমছে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম হ্রাস, বাড়ছে কূটনৈতিক তৎপরতা। আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা, আতঙ্কে 12 লাখ বাংলাদেশি প্রবাসী, সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত চীনের 2 প্রদেশ, 10 জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ে কয়েক লাখ মানুষ। ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখের বেশি বাসিন্দাকে, ধোঁয়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন। এবং কলকাতার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলা, বিভিন্ন থানায় 7টি মামলা, 70 জনকে শনাক্ত, গ্রেফতার 14। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। 2 সপ্তাহের উত্তেজনার পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। ইরানের সামরিক অভিযান স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা বন্ধ হওয়ায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে 2 দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও কমেছে 5% বেশি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 2 সপ্তাহের সংঘাতের পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের উপর নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে তেহরান। এতে সাময়িকভাবে কমেছে যুদ্ধের উত্তাপ। সেনাদের গোলাবারুদ সংকটে ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এই খবরকে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ চাহিদার চেয়েও বেশি আছে। একই সঙ্গে সামরিক হামলার এআই নির্মিত কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মার্কিন আইন প্রণেতা থমাস মাসি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে এবং এর সবচেয়ে বড় সুবিধাভোগী ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কাস্পিয়ান সাগরে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন। নাবিক নিহত হওয়ার ঘটনায় এই হামলার জবাব দেওয়ার কথাও জানান আরাকচি। একই সময় হরমুজ প্রণালী নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনায় সার্ভিস ফি আদায়ের দাবি তুলেছে তেহরান। হামলা বন্ধ হওয়ায় সংঘাত থেকে আলোচনার পথে এগোনোর সুযোগ তৈরি হয়েছে। ইরান বলছে, অতীতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার নজির থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে পুনরায় আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। কূটনৈতিক সূত্র বলছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আবারও সামনে এসেছে। প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেশি কমেছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। অধিকৃত পশ্চিম তীরে আবারও শুরু হয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিকে জায়ানবাদী সেনাদের অভিযান, অন্যদিকে বসতি স্থাপনকারীদের হামলা। এতে নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। নাবলুসে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। একই সময়ে মসজিদে অগ্নিসংযোগ এবং নতুন বসতি স্থাপনের অভিযোগও উঠেছে। ইমতিয়াজ আহমেদের আরও একটি রিপোর্ট। এই দৃশ্য অধিকৃত পশ্চিম তীরের ভূখণ্ডটির উত্তরাঞ্চলে নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক শহরের একটি ফিলিস্তিনি বাড়িতে এভাবেই আগুন ধরিয়ে দিচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা, যে মুহূর্তটি ধরা পড়ে একটি সিসি ক্যামেরায়। সেখানকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে দখলদাররা। কয়েকটি মসজিদেও ধরিয়ে দেওয়া হয় আগুন। এ সময় বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের কারণে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এছাড়া ভোররাতে নাবলুস শহরে ঢুকে ব্যাপক তল্লাশি চালায় ইসরায়েলি সেনারা। আটক করা হয় অন্তত 70 ফিলিস্তিনিকে। তাদের মধ্যে এক নারী ও কয়েকজন সাবেক বন্দীও আছেন। দেইর ইস্তিয়া গ্রামের জমিতে নতুন একটি বসতি স্থাপনের চৌকি গড়ে তুলেছে দখলদাররা। ফিলিস্তিনিদের অভিযোগ, এটি তাদের ব্যক্তি মালিকানাধীন জমি দখলের আরও একটি পদক্ষেপ। কয়েকদিন আগেই পশ্চিম তীর জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরায়েল। এর আগে সহিংসতায় নিহত হয় 4 ফিলিস্তিনি এবং 2 ইসরায়েলি। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, তাল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জোর করে প্রবেশ করলে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। এর জেরেই সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষের সূত্রপাত। ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান অভিযান, বসতি সম্প্রসারণ এবং সহিংসতায় পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি হয়ে উঠেছে আরও নাজুক।
ইমতিয়াজ আহমেদ, RTV। সংযুক্ত আরব আমিরাতের চলমান ভিসা সংক্রান্ত একাধিক সমস্যার মধ্যেই নতুন করে বড় ধরনের জটিলতায় পড়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। আকস্মিক ভিসা বাতিলের ঘটনায় নারীর টানে দেশে ফেরা অনেক প্রবাসীর কর্মস্থলে ফিরে যাওয়া এখন অনিশ্চিত। ফলে চরম দুশ্চিন্তা ও অসহায়ত্বের মধ্যে দিন পার করছেন তারা। চাকরি ব্যবসা হারানোর ঝুঁকিতে আছেন অনেকে। জরুরি ভিত্তিতে কর্মস্থলে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যের বিমান টিকিট। SM শাফাতের রিপোর্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসীর ভিসা হঠাৎ করেই বাতিল হয়ে যাচ্ছে। ফলে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন না তারা। কোনো ধরনের আগাম নোটিশ বা কারণ ছাড়াই ভিসা বাতিল হওয়ায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। ভুক্তভোগীরা বলছেন, আকস্মিক ভিসা বাতিলের কারণে ঝুঁকিতে পড়েছে তাদের চাকরি ও ব্যবসা। সন্তানদের গ্রীষ্মকালীন ছুটিতে রাস আল খাইমা প্রবাসী প্রকৌশলী SM করিমও পরিবার সহ দেশে ফিরেছেন। সাধারণ প্রবাসীদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। এখন জরুরি ভিত্তিতে কর্মস্থলে ফিরতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যের বিমান টিকিট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ICP GDRF-এ প্রবাসীদের রেমিটেন্স ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি। ফলে ভিসা বাতিলের প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে যোগাযোগ করা হলে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট ফলো করার কথা জানায় দূতাবাস। তবে সেখানে এ সংক্রান্ত কোনো তথ্য বা নির্দেশনা চোখে পড়েনি। এপ্রিলের 1 তারিখ দেশে আসি ছুটিতে, 4 মাসের ছুটিতে। আসার পর আমার বিষয় নিয়ে সবকিছু ঠিক আছে, বিষয় অ্যাক্টিভ আছে। আমি চেক করছিলাম কিছুদিন আগে, কিন্তু দুবাইতে গত কিছুদিন আগে একটা খবর শুনছিলাম দুবাইতে নাকি বিষয় ক্যান্সেল হয়েছে, অটো ক্যান্সেল হয়েছে কোনো কারণ ছাড়া। আমি রিটার্ন যাওয়ার জন্য টিকিট করছি 31 তারিখে। এর আগে নিউজটা টিকিট করার পরে তখন আমার বিষয় পরশুদিন চেক করছি, আমি বিষয় অ্যাক্টিভ ছিল, ওখানে আমি চাকরি করি। এখন আমার বিষয়টা ক্যান্সেল হয়ে গেছে। এখন এটা মানে কোন কারণ ছাড়া বিষয়টা ক্যান্সেল হয়ে গেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন করতেছি এই ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমার আইডি কার্ড, এই যে আমার আইডি কার্ড, এটা আব্দুল আজিজ। আমার বিষয় মেয়াদ এখনো আরো 3 মাসের মতো মেয়াদ আছে। নভেম্বরে আমার বিষয় শেষ হবে, কিন্তু তার আগে আমার বিষয় কোনো কারণ ছাড়া ক্যান্সেল হয়ে গেছে। জানা যায়, আরব আমিরাত প্রবাসীদের সমস্যাগুলোকে বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে দেখছে। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের সম্মুখীন বিভিন্ন সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি। এখন আমি হাত জোড় করে অনুরোধ করতেছি সরকারের কাছে যেন আমাদেরকে যাওয়ার মতো সুযোগ করে দেয়। আবার আমি মার্চের 30 তারিখে দেশে আসি, আমার ভিসা সব কিছু ঠিক আছে। জুলাইয়ের 22 তারিখে দেখতেছি অটো আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। কি জন্য ক্যান্সেল হচ্ছে আমরা জানি না। টিকিটের যে দাম, সেই দাম দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। যে টিকিট ছিল 30 থেকে 35 হাজার টাকা, সেই টিকিট বর্তমানে 1 লাখ টাকার উপরে। এই টিকিট সিন্ডিকেটের মাধ্যমে প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সোমবার আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন রাষ্ট্রদূত। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরলে কূটনৈতিক চ্যানেলে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আর আমরাও এদিকে আমি মনে করছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দেশে আসলে কূটনৈতিক চ্যানেলেও আমরা এটা দেখব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার খ্যাত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা এখন সময়ের দাবি। সমস্যা সমাধান সহ নতুন কর্মী প্রেরণের উদ্যোগ না নেওয়া গেলে রেমিটেন্সের গুরুত্বপূর্ণ এই হাবটি হারাতে পারে সরকার। ইমতিয়াজ আহমেদ, RTV। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত চীনের 2টি বড় প্রদেশ। দেশটির গানসু প্রদেশে আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন। অন্যদিকে টাইফুন নৌলের তাণ্ডবে দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। টাইফুনের গতি কমলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের হুইচুয়ান টাউনে আজও চলছে উদ্ধার তৎপরতা।
আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলে আটকা পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে একের পর এক তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ড্রোন, উদ্ধারকারী কুকুর এবং বিশেষায়িত দল নিয়ে নদী তীরে ভেসে যাওয়া যানবাহন ও ধ্বংসস্তূপে চলছে অনুসন্ধান। রোববার বিকেলে সোয়াংশিমেন উপত্যকায় আকস্মিক পাহাড়ি ঢলে ক্যাম্পিং করতে আসা পর্যটক সহ বহু মানুষ আটকা পড়েন। দুর্যোগের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এ পর্যন্ত অন্তত 247 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর গুরুতর কয়েকজনকে প্রতিবেশী রাজধানীর লঞ্ঝৌতে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের এই দুর্যোগে অন্তত 10 জন নিহত এবং 23 জন আহত হয়েছেন। পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতে কাদা, পাথর, শিলাখণ্ড ভেসে আসায় অনেকেই আহত হন। ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ কয়েক দফা ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু করে উদ্ধারকর্মীরা। এদিকে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন নৌলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নিরাপত্তার জন্য প্রায় 8,90,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল হয়েছে 800-র বেশি ফ্লাইট এবং মহাসড়ক ও রেলপথেও দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। সোমবার টাইফুনটি দুর্বল হয়ে গেলেও উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে চীনা কর্তৃপক্ষ। ধীরে ধীরে চালু হচ্ছে বিমান, রেল ও নৌযান। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবা স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় সরকার পুনর্বাসন কার্যক্রমে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং জরুরি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আব্দুল মালেক, RTV। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তুলনামূলক সস্তা নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে 2026 সালের প্রথম 6 মাসে পরিবেশ বান্ধব জ্বালানি খাতে চীনের বিনিয়োগ রেকর্ড উচ্চতায় উঠেছে। বছরের প্রথম 6 মাসের তথ্যে দেখা যাচ্ছে, চীনের বৈদেশিক অবকাঠামো কর্মসূচি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পরিবেশ বান্ধব জ্বালানি খাতে অর্থায়ন রেকর্ড $20.1 বিলিয়ন উঠেছে। চলতি বছরের প্রথমার্ধে BRIর পরিবেশ বান্ধব জ্বালানি খাতে যে পরিমাণ চুক্তি হয়েছে তা 2025 সালের পুরো বছরের চেয়ে বেশি। এমনই তথ্য উঠে এসেছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ও সাংহাই ভিত্তিক গ্রিন ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের গবেষণায়। এর মধ্যে $11.8 বিলিয়ন ছিল নির্মাণ প্রকল্প এবং $8.3 বিলিয়ন ছিল বিনিয়োগ। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ফ্রান্সের বোর্দোর কাছে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন 2,500-এর বেশি দমকল কর্মী। আগুনের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে 2,20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু গিরন্দ অঞ্চলে এক রাতেই প্রায় 55,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়। ফ্রান্সে এবছর প্রায় 98,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। এদিকে স্পেনের মাদ্রিদ ও আভিলা অঞ্চলে 90,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে প্রায় 77,000 হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত। ভ্যালেন্সিয়াতেও নতুন করে ছড়িয়েছে দাবানল। দুই দেশে এখন পর্যন্ত 3,30,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন ও ধোঁয়ার কারণে বোর্দো বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে গুলিতে 3 জন নিহত ও কমপক্ষে 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সিয়াটলের স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। 2 ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। আহতদের মধ্যে 2 বছর বয়সী এক শিশু আছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া 56 বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। এদিকে সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তারা লিখেছে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি 8-on-V ভিসা। এবার এই ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নতুন আইনে আগামী 3 বছরের জন্য নতুন 8-on-V ভিসা দেওয়ার সম্পূর্ণ স্থগিত হতে পারে। এছাড়া লটারি প্রথার বদলে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী বাছাই এবং প্রতিটি আবেদনের জন্য $1,00,000 ফি নির্ধারণের মতো কঠোর হতে পারে নিয়োগের নিয়ম। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা লাখো দক্ষ বিদেশি কর্মীর জন্য এটি বড় উদ্বেগের খবর। ট্রাম্প প্রশাসনের সমর্থনে H-1B ভিসা কর্মসূচিতে আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রিপাবলিকান সিনেটর টিম শিহি সিনেটে উত্থাপন করেছেন অ্যান্ড H-1B অ্যাবিউজ অ্যাক্ট নামে একটি বিল। প্রস্তাবিত আইন পাশ হলে আগামী 3 বছরের জন্য নতুন H-1B ভিসা ইস্যু বন্ধ রাখার সুযোগ তৈরি হবে। এই সময়ের মধ্যে পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে আরও কঠোর নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের। H-1B ভিসা মূলত প্রযুক্তি,
প্রকৌশল, চিকিৎসা সহ বিভিন্ন খাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত হয়। তবে বিলের সমর্থকদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। সিনেটর টিম শিহির দাবি, এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের স্বার্থ রক্ষা করাই নতুন উদ্যোগের লক্ষ্য। প্রস্তাবিত বিলে প্রতিটি নতুন H-1B আবেদনের জন্য $1 লাখ ফি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পাশাপাশি লটারি পদ্ধতি বাতিল করে বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হয়েছে। শুধু ভিসা পাওয়ার প্রক্রিয়ায় নয়, H-1B ভিসাধারীদের ভবিষ্যৎ সুযোগ নিয়েও আসতে পারে পরিবর্তন। তৃতীয় পক্ষের স্টাফিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে কাজ এবং গ্রিন কার্ডের বর্তমান সুবিধা সীমিত করার প্রস্তাব রয়েছে। এমনকি পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগও নতুন নিয়মে প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিল বিদেশি শিক্ষার্থীদের ওপরও প্রভাব ফেলতে পারে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OTP কর্মসূচি বাতিল এবং কিছু এক্সচেঞ্জ ভিসাধারীর কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাবও রাখা হয়েছে এতে। যদিও এসব পরিবর্তন এখনও চূড়ান্ত নয়, বিলটি সিনেট ও প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষর পেলেই তা কার্যকর হবে। ইমরুল হাসান, RTV। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় অনুষ্ঠিত হয়েছে 16তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। 2 দিনব্যাপী এই আয়োজনে মিলিত হন উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষক ও সংস্কৃতি কর্মীরা। প্রবাসের মাটিতে এ যেন বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতির এক অনন্য উদযাপন। নজরুলের মানবতার দর্শন থেকে শুরু করে ছিল সঙ্গীত, বইমেলা, শিল্পকলা আর বাঙালি ঐতিহ্যের নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। বিশ্বে যেখানেই বাঙালি গেছে সেখানেই নিজের ভাষা, সংস্কৃতি আর শিকড়ের পরিচয় ধরে রেখেছে। সেই চিত্রই আবারও ফুটে উঠল যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের অঙ্গরাজ্য ইন্ডিয়ানায়। নোবেলসভিলে অনুষ্ঠিত 16তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলনে মিলেছে সাহিত্য, সঙ্গীত, শিল্প আর প্রবাসী বাঙালির আবেগের এক অনন্য মেলবন্ধন। 2 দিনব্যাপী আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলায় রূপ নেয়। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সংস্কৃতিকর্মী এবং বাংলা ভাষাপ্রেমীরা অংশ নেন এই আয়োজনে। ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য ও শিল্পকলার মাধ্যমে নতুন করে শিকড়ের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় করেন প্রবাসী বাঙালিরা। 2 দিনের জন্য ইন্ডিয়ানা নোবেলসভিল শহর পরিণত হয় বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত জনপদে। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীর উপস্থিতি। তার বক্তব্যে উঠে আসে নজরুলের মানবতা, সাম্য ও ভালোবাসার দর্শন। তিনি বলেন, নজরুল কোনো ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ ছিলেন না, তার সাহিত্য মানুষের মুক্তি ও মানবতার কথা বলে। দাদু ঘুরে বেড়াতেন আর তাকে মাঝে মাঝে হাঁক দিতেন, কোথায় যাচ্ছ, ওদিকে যেও না, এদিকে এসো, এসে শুয়ে পড়ো। সঙ্গীত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। তার গানের সুরে মুখর হয়ে ওঠে সম্মেলন প্রাঙ্গণ। পাশাপাশি স্থানীয় শিল্পী এমাদ রনি, আকাশ ও জনির পরিবেশনাও যোগ করে ভিন্ন মাত্রা। সম্মেলনে প্রথমবারের মতো ইন্ডিয়ানার এই অঞ্চলে আয়োজন করা হয় বাংলা বইমেলার। সমসাময়িক সাহিত্য থেকে শুরু করে গবেষণাধর্মী নানা প্রকাশনা নিয়ে সাজানো এই বইমেলায় ছিল বইপ্রেমীদের সরব উপস্থিতি। বাংলা সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন ডক্টর মীর মাসুম আলী, আজাদ হোসেন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ও লেখক ইব্রাহিম চৌধুরী খোকন সহ অনেকেই। প্রবাসীদের হাত ধরেই বিশ্বজুড়ে বাংলা ভাষা ও সংস্কৃতির বিস্তার ঘটছে বলে মন্তব্য করেন অতিথিরা। আমার জন্মের পরে আমার মা একজন হুজুরকে রাখলেন, যে হুজুরের কাছে আমাকে আরবি পড়তে হতো, তখন পাকিস্তান আমল। তো আরবি পড়ার পরে আমাদের একজন বেঙ্গলি স্যার রাখা হলো। যেহেতু উত্তর ভারত, ভোজপুরি বলতে পারি, এবং আমাদের যেটা মজার ব্যাপার ছিল যে সবাই বলতো যে আমরা কিন্তু বাংলা হয়তো অতটা বলতে পারি না। প্রথম দিনের আলোচনায় অংশ নেন সোনিয়া আজাদ, লিনা আলী, ডক্টর ওয়াকার মোয়াজ্জেম ও লিখন রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন নন্দিতা দাস গাঙ্গুলি ও দিদারুল আলম পান্না। সম্মেলনের আহ্বায়ক আজাদ হোসেন সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। পুরো আয়োজনের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজাদ হোসেন, দিলরুবা আমিন মিতা ও অঞ্জন রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কনসাল জেনারেল সোমনাথ ঘোষ। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় স্মৃতিচারণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন সোমনাথ ঘোষ। মূল শিকড় আমাদের অনুষ্ঠানের যে মূল আয়োজক শিকড়, সেই শিকড়ের প্রতি যেন তারা সবসময়, আমি কি বলবো, সবসময় তারা যেন অনুরক্ত থাকে, তারা তার প্রতি যেন সেই ভালোবাসা তাদের মাঝে থাকে। এছাড়া শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরী ইন্ডিয়ানায় এমন একটি বৃহৎ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আয়োজনকে স্বাগত জানান। সম্মেলনে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট দিয়েগো মোরালেসের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনানো হয়। অতিথিদের দেয়া হয় সম্মাননা স্মারক। শিশুদের কবিতা আবৃত্তি, পিঠা উৎসব, আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী, ঐতিহ্যবাহী পোশাক ও বাঙালি খাবারের আয়োজন পুরো অনুষ্ঠানকে পরিণত করে পারিবারিক মিলন মেলায়। ইমরুল হাসান, RTV। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। গ্যান্ডারকেসি শহরের একটি আবাসিক এলাকায় একতলা বাড়ির ছাদে বিমানটি আছড়ে পড়ে। এতে বিমানে থাকা আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অগ্নি নির্বাপক বাহিনী ও ইমার্জেন্সি মেডিকেল টিম বাড়ির ছাদে বিশেষ মই ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হয়। উদ্ধার অভিযান ছিল বেশ জটিল এবং কয়েক ঘন্টা ধরে চলে প্রক্রিয়া। যদিও দুর্ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না, ফলে বাড়ির বাসিন্দাদের কেউ হতাহত হননি। নিরাপত্তার কারণে দুর্ঘটনাস্থলে 100 মিটারের মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগও। বিমানটি কেন উচ্চতা হারিয়েছিল তা এখনও জানা যায়নি। জার্মানির রাজধানী বার্লিনে ক্রিস্টোফার স্ট্রিট ডের আয়োজনে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত 21 বছর বয়সী আব্দুল বাল্লাউত ইসলামপন্থী উগ্রবাদের সঙ্গে জড়িত ছিলেন। রোববার স্পান্ডাউ এলাকায় একটি বাগান ঘরের ছোট কুঠরিতে অভিযান চালায় পুলিশের বিশেষ ইউনিট। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে বাল্লাউত নিহত হন। এর আগে শনিবার রাতে টিয়ার গার্টেন এলাকায় মানুষের ভিড়ে দ্রুতগতির একটি ভ্যান ঢুকে পড়ে। এতে এক নারী নিহত এবং অন্তত 29 জন আহত হন। হামলার পর অভিযুক্ত পালিয়ে যান। তদন্তে জানা গেছে ভ্যানটি বাল্লাউতের নামে ভাড়া নেওয়া হয়েছিল। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড ঘটনাটিকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। এ ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় রাজনৈতিক পলিন হ্যানসনের বিরুদ্ধে বর্ণবৈষম্যের রায় বহাল রেখেছেন দেশটির ফেডারেল আদালত। 2022 সালে মুসলিম সিনেটর মেহফিন ফারুকিকে পাকিস্তানে ফিরে যেতে বলেছিলেন হ্যানসন। ওই মন্তব্যকে বর্ণবাদী ও মুসলিম বিরোধী হিসেবে উল্লেখ করে 2024 সালে তার বিরুদ্ধে রায় দেন আদালত। এর বিরুদ্ধে আপিল করেছিলেন হ্যানসন, তবে সোমবার বিচারপতি মেলিসা পেরি তার আপিল খারিজ করে আগের রায় বহাল রাখেন। আদালত জানান, হ্যানসনের মন্তব্য যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। এটি মূলত বর্ণবাদী স্লোগানেরই একটি রূপ। রায়ের পর ফারুকি বলেন, বিদ্বেষমূলক বক্তব্য কখনোই বাক স্বাধীনতা হতে পারে না। আদালত এর আগে হ্যানসনকে ওই পোস্ট মুছে ফেলতে এবং ফারুকির আইনি খরচ বহনের নির্দেশ দিয়েছিলেন। কলকাতার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 70 জনকে শনাক্ত করা হয়েছে। রোববার নন্দীগ্রামে সাংবাদিকদের এ তথ্য জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। গ্রেফতারকৃত ব্যক্তিদের 2 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিল থেকে সাংবাদিকদের ওপর বোতল ছোড়া হলে 6 জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলকাতার বিভিন্ন থানায় 7টি মামলা হয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।